প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চ্যানেলে আমি চক্র সিজন 2 সম্পূর্ণ সিরিজটি এক্সপ্লেন করেছিলাম, কিন্তু সেখানে বড় রকমের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আসলে আমি যখন এই সিরিজটি ডাউনলোড করেছিলাম তখন এপিসোড 1 থেকে 7 পর্যন্ত একসাথে করা ছিল। এর জন্য আমি বুঝতে পারিনি যে এই সিজনে 8টা এপিসোড আছে। তো আমি সেই 7টা এপিসোডের এক্সপ্লেনটি করেছিলাম। তারপর যখন আপলোড করি তখন সবার কথাতে বুঝতে পারি যে আমার ভুল হয়ে গেছে। এই জন্য চক্র সিজন 2 এপিসোড 8 নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসতে হলো আমাকে। তো ব্যাপারটা তোমরা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আর একটা লাইক দিয়ে চলো এই ভিডিওটা শুরু করা যাক। এদিকে দেখা যায় হুমায়ুনের সাথে দেখা করতে চলে এসেছে মেঘলা এবং হেলাল। তখন ওদেরকে হুমায়ুন বলতে থাকে, দরজা সম্পর্কে তোমাদের দুজনের কেউই জানো না। দরজা সম্পর্কে জিবরান সবকিছুই জানতো, তবে তোমাদেরকেও এখন জানতে হবে। হুমায়ুনের মুখে এই কথা শুনে ওরা দুজন জিজ্ঞেস করে, আসলে দরজা জিনিসটা কি? এটা কি কোনো জায়গা? তখন হুমায়ুন বলে, না, এটা কোনো জায়গা নয়, এটা হচ্ছে সময়। এই সময়ের কন্ট্রোল সবসময় সৃষ্টিকর্তার কাছে থাকে। যদি কোনোভাবে সময়ের কন্ট্রোলটা শয়তান নিয়ে নিতে পারে তাহলে গোটা পৃথিবীতে রাজ করতে পারবো আমরা। এটা করার অবশ্য একটা সিস্টেম আছে। এই যে নিজে নিজে মৃত্যুর হারটা যদি স্বাভাবিকের চাইতে আমরা বাড়াতে পারি তাহলে এই সময়ের টাইমলাইনটা নষ্ট হয়ে যাবে। তখনই আমরা দরজার দখল পাবো। এর আগের বছরগুলোতে আমাদের যে টার্গেটগুলো ছিল একটুর জন্য সেটা আমরা পূরণ করতে পারিনি। আর গোটা পৃথিবীতে শয়তানের জন্য প্রচুর পরিমাণে মানুষ কাজ করছে। এবার গোটা পৃথিবীতে এই নিজে নিজে মরে যাওয়া মানুষের সংখ্যাটা 17 লাখের উপরে নিতে হবে, তাহলেই আমরা দরজার কন্ট্রোলটা পেয়ে যাব। তবে মৃত্যুগুলোর মধ্যে শয়তান সবচাইতে বেশি পছন্দ করে পরিবারের সবাই একসাথে মৃত্যুবরণ। সুন্দর সুখী হাসি খুশি একটা পরিবারে ছোট ছোট পাপের দিকে ঠেলে দেওয়া, তারপর তাদেরকে মরতে বাধ্য করা। আমাদের এবার সাকসেসের জন্য অ্যানির পরিবারটা খুবই গুরুত্বপূর্ণ। ওদেরকে মোটামুটি সিস্টেম করা প্রায় শেষ, আর একটা পুশ দিলেই হয়ে যাবে। তখন মেঘলা বলে, কিন্তু অ্যানি আপু তো একদম পিওর। তখন হুমায়ুন জানায়, হ্যাঁ সত্য কথা যে অ্যানি পিওর। এর জন্যই তোর ভেতরে আমি শয়তানের বীজ বপন করেছি। পৃথিবীতে আমার উত্তরসূরি আসার সময় হয়ে গেছে। এর জন্য আমি নির্বাচন করেছি অ্যানির গর্ভ, কারণ শুধুমাত্র একজন শুদ্ধ মানুষের গর্ভে শক্তিশালী শয়তান জন্ম নিতে পারে। অ্যানির গর্ভ থেকে যে সন্তানটা আসবে সে 1 মাসের মধ্যেই পৃথিবীতে চলে আসবে, আর 3 দিনের মধ্যে ওর বয়স হয়ে যাবে 30 বছর। সে আমার থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। একবার আমার উত্তরসূরিটা এই পৃথিবীতে চলে আসলে অ্যানির পরিবারদেরকে আমরা নিজে নিজে মৃত্যুর পথে ঠেলে দেব। এদিকে দেখা যায় দুজন পুলিশ কথা বলছিল। জেলের মধ্যে যে শুভ মারা গেল এবং রাহাতকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ব্যাপারগুলো নিয়ে ওরা দুজনে কথাবার্তা বলছিল। তারপর হঠাৎ করে একজন বলে ওঠে, স্যার ওই টোকায়ের কেসটা কি দেখা যায় একটু? এই কথাটা শুনে আবার খানিকটা রেগে যায় বড় স্যার আর বলে, এখন আমি শুভ এবং রাহাতকে নিয়ে ফোকাস করতে চাচ্ছি। ওসব টোকাই হোকাই বাদ দাও তো এখন। তারপরেও সেই পুলিশ অফিসারটা বলে, স্যার প্লিজ একবার আমার কথাটা শুনুন। কয়েকদিন আগে যে লোকটা নিখোঁজ হয়েছিল তার শেষ লোকেশন পাওয়া যাচ্ছিল হুমায়ুন সাহেবের বাড়ির কাছাকাছি, আর সিসিটিভি ফুটেজ থেকে এটা দেখা যায় যে সেই লোকটা হুমায়ুন সাহেবের বাড়িতে গিয়েই ঢুকেছিল। হয়তোবা এখান থেকে আমরা কিছু একটা পেলেও পেতে পারি। তখন সৈকত স্যার বলে, কোন হুমায়ুন? পুলিশ অফিসারটা জানায়, ওই যে ডক্টর হুমায়ুন, যাকে অ্যানিদের বাসাতেও দেখা গিয়েছিল। এই কথাটা শুনে খানিকটা শক খেয়ে যায় সৈকত, আর ভাবতে থাকে এটা তো দারুণ কোইন্সিডেন্স। যেখানেই যাচ্ছি সেখানেই ডাক্তার হুমায়ুন। ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে, ওর ব্যাপারে তুমি ভালো করে একটু খোঁজবাজ নাও। অন্যদিকে দেখা যায় মেঘলাকে মিতুভাবি ছাদে ডেকে নিয়ে আসে। তখন মেঘলা ওকে জিজ্ঞেস করে, আমাকে তুই এখানে কেন ডেকে এনেছিস আর জেনি কোথায়? মিতু জানায় জেনি অ্যানি আপুর সঙ্গে বাহিরে গেছে। এটা বলেই মেঘলার পা ধরে কান্নাকাটি করতে শুরু করে দেয় মিতু। বলতে থাকে, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে মেঘলা, এখন শুধুমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি একবার আমাকে বাঁচিয়ে দাও। তখন মেঘলা মিতুর চুল ধরে ওকে দাঁড় করায় আর বলতে থাকে, পুলিশরা রাহাতের লাশ এবং ওকে কি দিয়ে মারা হয়েছিল সেগুলো খুঁজতেছে। একবার যদি সেগুলো পেয়ে যায় তাহলে পুলিশরা তোকে খুব লেখাবে। আর তুই এই জাল থেকে বের হতে চাইছিস? আমার কাছে অবশ্য একটা উপায় আছে, তুই চাইলে বেরোতে পারবি, কিন্তু কোনো কিছুইতে এই দুনিয়াতে ফ্রিতে হয় না ভাবি। এর জন্য তোকে একটা মূল্য পরিশোধ করতে হবে। তখন মিতু জানতে চায়, কি করতে হবে আমাকে? মেঘলা জানায়, তোর মেয়ে আফসরাকে আমাদের কাছে দিয়ে দিতে হবে, আর তাহলেই শুধুমাত্র তুই বাঁচতে পারবি। এই কথাটা শুনে অনেক কান্নাকাটি করতে শুরু করে মিতু, আর বলে যে আমার মেয়েকে বাদ দিয়ে অন্য যা কিছু আমার থেকে চাইবেন আমি সেটাই দেব আপনাদের, কিন্তু আমার মেয়েকে চাইবেন না। আর ও তো অনেক ছোট মানুষ, এইসব কোনো কিছুতেই তো সে ছিল না, তাহলে কেন তোমরা ওকে টানছো? তখন মেঘলা বলে, হ্যাঁ এটা ঠিক কথা যে ও কিছুতেই ছিল না, কিন্তু তুই যদি জীবনে বেঁচে থাকতে চাস তাহলে ওকে আমাদের লাগবেই। এখন সিদ্ধান্ত তোর, মেয়েকে দিয়ে নিজে সারা জীবন রাজরানী হয়ে থাকবি নাকি রাহাতকে খুন করার দায় নিয়ে জেলে যাবি এবং ফাঁসির দড়িতে ঝুলবি?
এই ব্যাপারটাতে অনেক চিন্তায় পড়ে যায় মিতু। তখনই আবার সেই ভয়ঙ্কর আওয়াজটা ওর কানে বারবারই বলতে থাকে, নিজে বেঁচে থাকলে তুই আরও অনেক কিছু করতে পারবি, মেয়ের জীবনের পরও তুই একদমই করিস না, আগে নিজে বাঁচ। তখন মিতু মেঘলাকে জিজ্ঞেস করে, ওকে নিয়ে তোমরা কি করবে? মেঘলা জানে ওকে নিয়ে আমরা যা করব সেটা তুই কোনোদিনও জানতে পারবি না। এক পর্যায়ে অনেক চিন্তাভাবনা করার পরে রাজি হয়ে যায় মিতুর মেয়েকে দিয়ে দেওয়ার জন্য। তারপরেও সে নিজে বেঁচে থাকতে চায়। আসলে ওকে এই কাজটা করতে শয়তান প্ররোচিত করছিল। দেখা যায় অ্যানি চলে এসেছে হুমায়ুনের কাছে আর কান্নাকাটি করতে করতে বলে, আমার মনে হচ্ছে আমার পেটের মধ্যে অদ্ভুত কিছু একটা বেড়ে উঠছে, আমি একদমই হিসাব মিলাতে পারছি না, আমি কি আসলে পাগল হয়ে যাচ্ছি হুমায়ুন? তখন হুমায়ুনের পাশে এসে বসে আর বলে, তোমার ভেতরে যেটা বড় হচ্ছে এটা হচ্ছে আমাদের দুজনের সন্তান। কিন্তু কথাটা শুনে খানিকটা হকচকিয়ে যায় অ্যানি আর বলে, কবে, কখন আর কিভাবে? হুমায়ুন বলে, এগুলো মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো তুমি কি আমার স্পর্শে তোমাকে ভালোবাসা অনুভব করতে পারছো না? তখন কান্না করতে করতে সে এসে জড়িয়ে ধরে হুমায়ুনকে। সে জানায়, তোমার ভেতরে যে সন্তানটা বড় হচ্ছে তার সব দায়িত্ব আমি নেব, তবে এখনই বাড়িতে কিছু জানানোর দরকার নেই, সময় হলে আমি সব কিছু ব্যবস্থা করে দিব। তারপরে অ্যানি বলে ওঠে, আমার ভেতরে যে বাচ্চাটা বড় হচ্ছে সেটা মনে হচ্ছে আমার সব রক্ত শুষে নিচ্ছে, আর আমি একা থাকলে মনে হয় আমি একা নই, কেউ আমার সাথে রয়েছে। তখন হুমায়ুন বলে, এগুলো একদমই স্বাভাবিক ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ঠিক ম্যানেজ করে নেব। হুমায়ুনের কথায় ভরসা পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে অ্যানি। এদিকে দেখা যায় সেলিম সেই লোকটাকে বাঁচিয়ে তার কাছে নিয়ে আসে ওই অদ্ভুত দেখতে রুমটার মধ্যে। তখন ওই লোকটা সেলিমকে টেলিপ্যাথির মাধ্যমে বলে, তুমি আমাকে কিভাবে বাঁচালে? সেলিম জানায়, গত 1 বছর ধরে আমি জিবরানের মস্তিষ্কের কড়া নেড়ে যাচ্ছিলাম, আর শেষ পর্যন্ত সেদিন ওর মস্তিষ্ক ভেদ করে আমি সক্ষম হই, তারপর ওকে এটা ওটা বুঝ দিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে আসি। তখন ওই লোকটা জিজ্ঞেস করে, খাটিয়ার মধ্যে কার লাশ? সেলিম জানায়, শুধুমাত্র সর্বশক্তিমানই জানে যে খাটিয়ার মধ্যে কার লাশ। তখন ওই লোকটা বলে, আচ্ছা একটা কথা বলো তো, আমরা মারা যাই না কেন? এই কষ্ট আমার আর একদমই সহ্য হচ্ছে না। এটা শুনে সেলিম জানায়, আমরা আসলে যে ভয়ঙ্কর পাপের সাক্ষী হয়েছি এই জন্যই আমাদের মৃত্যু হচ্ছে না, কবরের মাটিও আমাদেরকে নিতে ভয় পায়। আমরা হচ্ছে দরজার পাহারাদার, কালো শক্তির হাত থেকে এই দরজাকে রক্ষা করাই হচ্ছে আমাদের কাজ। এটা কতদিন যে করে যেতে হবে এটা কে জানে। অন্যদিকে দেখা যায় সাদা ওই বিড়ালটাকে নিয়ে অ্যানির মা চলে আসে ছাদে। তখন আবার সেই ভয়ঙ্কর কণ্ঠটা তাকে বারবারই বলতে থাকে, রক্ত, আমার রক্ত লাগবে। আর অ্যানির মাও হাসতে হাসতে সেই বিড়ালটাকে বলি দিয়ে দেয়। তারপর সেইটা একটা ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে চলে আসে নিচে জ্বলতে থাকা আগুনের মধ্যে, সেটাকে ফেলে পুড়িয়ে ফেলে। সেদিন রাত্রেবেলাতেই মিতু তার মেয়েটাকে মেঘলার কাছে হস্তান্তর করে। একটা শুনশান গলির মধ্যে দিয়ে ছোট্ট মেয়েটাকে নিয়ে যাচ্ছিল মেঘলা। অনেকক্ষণ হাঁটার পরে ওরা একটা বাড়ির সামনে এসে পৌঁছে। সেখানে ওদের দুজনের জন্য আগে থেকে অপেক্ষা করছিল জেনি। ছোট্ট সেই মেয়েটা জেনিকে দেখে তো এবার আরও বেশি খুশি হয়ে যায়। তারপর অনেক কথা বলতে থাকে জেনির সাথে, কিন্তু সে খেয়াল করে দেখতে পায় জেনি কোনো কথাই বলছিল না, আর ওর দিকে অবাক চোখে শুধু সে ছিল। তখন পেছন থেকে মেঘলা এসে একটা কাপড় ধরে অজ্ঞান করে দেয় সেই বাচ্চা মেয়েটিকে। তারপর ওকে নিয়ে একটা রুমের মধ্যে আনা হয়। জেনির হাতে একটা গ্যাস বার্নার ধরিয়ে দেয় মেঘলা। জেনি নিজের ভাতিজির মুখটাই পুড়িয়ে দেবে, কিন্তু ওর মনে একটু খারাপ লাগছিল না এই কাজটার জন্য। তারপর সেই বার্নারটা জ্বালিয়ে গিয়ে ধরে ওই ছোট মেয়েটার মুখে। ওর চোখের সামনে সুন্দর ফুটফুটে মুখটা পুড়ে কুৎসিত হয়ে যায়। এদিকে দেখা যায় সিরাজ চলে এসেছিল হেলালের কাছে। আসলে আজকে তার অপারেশনটা করার কথা। তখন সিরাজ বলতে থাকে, অপারেশনটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমার টাকাটা আমার চাই। হেলাল জানায়, কোনো সমস্যা নেই, আপনি আপনার টাকা পেয়ে যাবেন। তারপর সিরাজ অপারেশন থিয়েটারের মধ্যে গিয়ে দেখতে পায় এটা একটা বাচ্চা মেয়ে, আর তার পুরো মুখটাতে ব্যান্ডেজ করা। আসলে এটা যে ছিল সিরাজের নিজের মেয়ে সেটাই একদমই বুঝতে পারেনি। তারপরে ওই বাচ্চা মেয়েটাকে কোনোভাবেই সে অপারেশন করে লিভারটা বের করতে চায় না। এই জন্য সে হেলালকে বলে, আপনাদের সঙ্গে আমার তো কথা হয়েছিল যে বয়স্ক মানুষের লিভার বের করতে হবে, এ তো দেখছি ছোট্ট একটা বাচ্চা, আর ওর পুরো মুখটাও ব্যান্ডেজ করা। তখন হেলাল জানায়, মানুষ ছোট হোক আর বড় হোক, তার মুখ দেখা যাক বা না যাক, সেগুলো দিয়ে আপনি কি করবেন? আপনার কাজ আপনি করবেন, তারপর টাকা নিয়ে চলে যাবেন, কথা শেষ। তখন সিরাজ আবার চলে আসে অপারেশন থিয়েটারের মধ্যে এবং শুরু করে দেয় তার কাজ। আসলে সিরাজ তার নিজের মেয়ের বুক চিরে লিভারটা বের করছিল, এটা সে একবারের জন্য বুঝতে পারেনি। কিছুক্ষণের মধ্যে ওর লিভারটা বের করে ফেলে সিরাজ। তার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সে ওই অপারেশনের টেবিলের ওপরে উঠে রক্তমাখা হাত নিয়ে বিভৎস একটা হাসি হাসতে থাকে। এর পরপরই সেই লিভারটা আবার মেঘনা নিয়ে চলে আসে হুমায়ুনের কাছে। হুমায়ুন তখন এটার উপরে আরবি লেখা কোনো একটা কাগজ লাগায়। তারপর মেঘলাকে বলে, এটা খুব ভালো করে রান্না করবা,
আমি অ্যানিদের পরিবারের সবাইকেই দাওয়াত করেছি, ওদেরকে কিন্তু খাওয়াবো আমি এটাই। আসলে ওদের ছোট্ট পরিবারের বাচ্চা মেয়েটার লিভার রান্না করে তাদেরকেই খাওয়াবে হুমায়ুন। ওর চিন্তাভাবনা কতটা জঘন্য। আসলে যারা শয়তানের পূজারী তাদের চিন্তাভাবনা সবসময় এরকম জঘন্যই হয়ে থাকে। আর এটা যখন অ্যানির পরিবার খাবে তখন স্রষ্টার প্রতি তাদের শেষ যে অধিকারটুকু ছিল সেটুকুও মুছে যাবে। তখন আমি যা বলবো অ্যানির পরিবার সেটাই করবে। যে বাবা নিজের সন্তানের রক্ত ঝরায় সে কখনোই প্রতিবাদ করতে পারবে না। সেদিন বিকেলবেলাতেই দেখা যায় হুমায়ুন চলে আসে সমুদ্রের পাড়ে আর বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। তখন সেখানে এসে উপস্থিত হয় সেলিম। হুমায়ুন বলে, আমাদের আবার দেখা হয়ে গেল। সেলিম জানায়, হুমায়ুনের এই মুখমণ্ডল তুমি আর কতদিন ব্যবহার করবে মেমন? এখন কিন্তু মানুষ নোটিস করতে শুরু করেছে। তখন মেমুন বলে, বিশ্বাসঘাতকের থেকে এই কথাগুলো আমি আশা করিনি। তুমি হচ্ছ আমাদের অগ্রজ। শয়তানের রাস্তায় তুমি নেমেছিলে এই মহান কাজ করার জন্য, কিন্তু মাঝপথেই তুমি ভয় পেয়ে আলোর রাস্তাতে চলে গিয়েছিলে। এখন শাস্তিটা তোমার কেমন লাগছে সেলিম? এগুলো শুনে সেলিম বলে, এটা শাস্তি নয়, এটা হচ্ছে আমার প্রায়শ্চিত্ত। আমি যে পাপগুলো করেছিলাম সেটারই প্রায়শ্চিত্ত দিচ্ছি আমি। আর সর্বশক্তিমান তো সবকিছু দেখছেন, তো তোমার ব্যবস্থাও খুব শীঘ্রই হয়ে যাবে। তখন হাসতে হাসতে মেমুন বলে, কই তোমার সর্বশক্তিমান? যখন আমার সামনে লুবনা মারা গেল তখন তো আসলো না তোমার সর্বশক্তিমান। তখন সেলিম বলে, লুবনার প্রতিশোধ হয়তোবা লুবনা নিজেও নিতে পারে, হয়তোবা দরজার সামনেই সে দাঁড়িয়ে আছে তোমার জন্য অপেক্ষা করছে। তবে এই কথাগুলো একদমই সিরিয়াসলি নেয় না মেমুন। এদিকে সৈকতের সাথে দেখা করার জন্য চলে আসে ওই পুলিশ অফিসারটা। তারপর বলে, স্যার, হুমায়ুন সাহেবের কাগজপাতি দেখে তোমার একদমই ওকে সাধারণ মানুষ বলে মনেই হচ্ছে না। উনি হচ্ছেন 2007 সালে ঘটে যাওয়া আব্দুল পীরের পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য। ওর পরিবারের সাথে দুর্ঘটনা ঘটার পরপরই হুমায়ুন চলে গিয়েছিল রোমানিয়াতে। তারপর 5 বছর পরে সে আবার দেশে ফিরে আসে। দেশে ফিরেই সে প্রথমে মাদ্রাসাতে শিক্ষকতা করতে শুরু করে, তারপর একটা স্কুলের শিক্ষক হয়। এমনকি তিনি মিডিয়া জগতেও ঢুকে যায়, মানে নাটক, সিনেমা এগুলো প্রডিউস করত। আর এখন তো সে বড় মাপের একটা ভার্সিটিতে মনোবিজ্ঞান পড়ায়। সাথে আমাদের শহরের সবচাইতে বড় সাইকিয়াট্রিস্টের মধ্যে সেও একজন। আসলে একটা মানুষ এতগুলো বিপরীতমুখী চরিত্রে কিভাবে অভিনয় করতে পারে? এটা তো কোনোভাবেই পসিবল নয়। এখানে তো কোনো না কোনো ঝামেলা আছেই। তখন সৈকত বলে, আমরা কেসটা যতটা কঠিন মনে করেছিলাম এই কেসটা তার থেকেও কয়েক গুণ বেশি কঠিন। দেখা যায় মেঘলা একটা কালো রকমের মূর্তির ওপরে রক্ত ঢালছিল, তারপর সেটার গোটা শরীরে রক্ত মাখাতে থাকে মেঘলা। এ সময়টায় মেঘলা অদ্ভুত রকমের আচরণও করছিল। সেদিন সন্ধ্যাবেলাতেই হুমায়ুনের মেনশনে চলে আসে অ্যানির গোটা পরিবার। আসলে আজকে এখানে তাদের দাওয়াত ছিল, আর হুমায়ুন ওদেরকে এনেছিল এখানে তাদের বাড়ির ছোট্ট বাচ্চা অপ্সরার লিভারের রোস্ট খাওয়ানোর জন্য। এখানে এসেই সিরাজ এবং মিতু ঝগড়া করতে শুরু করে যে ওদের মেয়েকে কেন মিতু কোথাও একটা পাঠিয়েছে, তাও আবার সিরাজকে না বলে। তার পরপরই হুমায়ুন ওদেরকে এক টুকরো করে লিভারটা সার্ভ করে। এবার ওরা সবাই মিলে খুব মজা করে খেতে থাকে সেই লিভারটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই এখান থেকে চলে যায়। পরদিন সকালবেলাতেই হুমায়ুন আর অ্যানি চলে আসে ওই পাহাড়ের গুহাটার মধ্যে, যেখানে সচরাচরই হুমায়ুন আসত। তারপর সেখান থেকে কিছু রিচুয়াল করে চলে আসে সেই সমুদ্রটার পাড়ে, আর হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। অ্যানির পেট এখন অনেকটাই বড় হয়ে গিয়েছিল। ওকে দেখে মনে হচ্ছিল যেন কখন জানি প্রসব করে। আর অ্যানিকে দেখে এটাও মনে হচ্ছিল যে সে পুরোপুরি এখন হুমায়ুনের কন্ট্রোলে চলে গেছে। তখন হুমায়ুন বলে, তোমার পেটের মধ্যে যেটা বড় হচ্ছে সেটা আসলে হচ্ছে শয়তানের বংশধর। ওরা হাঁটতে থাকার এক পর্যায়ে হঠাৎ করে অ্যানি বলে ওঠে, আজকে তোমাকে আমি একটা সত্য কথা বলি। আমার স্বামী কিন্তু নিজে নিজে মারা যায়নি। ওকে আমি নিজের হাতে বাথটাবের মধ্যে চুবিয়ে মেরে ফেলেছিলাম, কারণ সে আমাকে ভালোবাসতে পারতো না। আর এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। এই কথাটা শুনে থমকে যায় হুমায়ুন। আসলে অ্যানির পেটের মধ্যে সে শয়তানের বীজ বপন করেছিল এটা ভেবে যে অ্যানি হচ্ছে পবিত্র, কিন্তু দেখা গেল যে ওর পরিবারের মধ্যে সবচাইতে অপবিত্র হচ্ছে অ্যানি। তখন হঠাৎ করেই হুমায়ুনের কোলে থাকা সেই পাপেটটা কথা বলতে শুরু করে। ওর মুখ দিয়ে শয়তান হুমায়ুনকে বলতে থাকে, তুই আবারও ভুল করলি মেমন। তুই যাকে পবিত্র ভেবেছিলি সে আসলে নর্দমার কীট, আর তার গর্ভে তুই শয়তানের উত্তরসূরির বীজ বপন করেছিস। তুই এটা অনেক বড় ভুল করে ফেলেছিস। এই কথাটা শোনা মাত্রই হুমায়ুন অনেক করে কাকুতুমিনতি করতে থাকে উপরের দিকে তাকিয়ে, আর বলতে থাকে, আমাকে আর একটা শেষবারের মতো সুযোগ দিন, আমি এবার সবকিছু ঠিক করে দেব। তারপর অ্যানির দিকে রাগান্বিত চোখে তাকায় হুমায়ুন, আর ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, তুই আমাকে তোর রূপ যৌবন দিয়ে ধোঁকা দিয়েছিস। তোর মিথ্যে কথার জালে ফেসে আজকে আমার এই দশা। তোর এই অপবিত্র গর্ভে আমি আমার উত্তরসূরির বীজ বপন করেছি, কিন্তু সেটাকে আমি পৃথিবীতে এভাবে কখনোই আসতে দেব না। এটা বলেই অ্যানিকে মারতে যায় হুমায়ুন। ওর গলা টিপে ধরে, তারপর ওর গর্ভে থাকা সন্তানটাও নষ্ট করতে যায়। ঠিক তখনই দেখা যায় সেখানে চলে আসে সেলিম।
আর হাসতে হাসতে বলে, অ্যানি যে আসলে অপবিত্র এটা তুই বা তোর শয়তান কেউই বুঝতে পারিসনি। আসলে তোদের তো এই ক্ষমতাটাই নেই। আসল ক্ষমতা হচ্ছে আসল সৃষ্টিকর্তার কাছে। তখন সেলিমের সাথে আরেকজন মেয়েকে দেখা যায়। ওর পেটের মধ্যে ছিল ছুরিকাঘাতের দাগ। ব্যাপারটা দেখে অনেক শক খেয়ে যায় হুমায়ুন, আর ভাবতে থাকে যে ও এখনও কিভাবে জীবিত আছে। তবে মেয়েটার চেহারাটা দেখানো হয় না, কিন্তু আমার ধারণা হচ্ছে এটা লুবনা, যাকে প্রথম সিজনের শেষের দিকেই হুমায়ুন মেরে ফেলেছিল। আর লুবনা এখানে চলে এসেছে তার প্রতিশোধ নিতে। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় চক্র সিজন 2। একদম শেষের ডিরেক্টর জানিয়ে দিয়েছে যে এবছরের ডিসেম্বর মাসের 31 তারিখে সিরিজটার 3য় সিজন আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।